টি-20 বিশ্বকাপকে ঘিরে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন বিস্কুরিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নোমান আব্দুল্লাহ। আমার সঙ্গে আলোচনা করতে আছেন আমার সহকর্মী ওয়াসিউল হক পান্থ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ নোমান। আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি এই পুরো আয়োজনটাতেই। বিশ্বকাপটা এই মুহূর্তে মনে হচ্ছে অনেকটাই জমে উঠেছে, কারণ আমরা জানি যে বেশ কয়েকটা দল সুপার 8-এ উঠে গেছে, কয়েকটা দল এখন পর্যন্ত ঝুলে আছে, নানা সমীকরণের মধ্যে আটকে আছে। কোন দল যাবে শেষ পর্যন্ত, বিশেষ করে হট ফেভারিট দলগুলোর কথা যদি আমরা বলি, বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত কোয়ালিফাই করতে পারেনি, আমাদের নিজেদের দল। একই সঙ্গে ইংল্যান্ড এখন পর্যন্ত ঝুলে আছে। তো এই যে বিশ্বকাপের এই পর্যায়ে এসে বিশ্বকাপটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? যদি আমি দর্শকের পার্সপেক্টিভ থেকে ধরি, এই বিশ্বকাপটা কিছুটা হতাশাজনক, কারণ বৃষ্টি বাধা ছিল অ্যান্ড ম্যাচ খেলে হেরে যদি বড় দল বাদ পড়ে এটা কোনো সমস্যা না, দর্শকদের একটা হতাশা কাজ করলো, কিন্তু বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয়ে বড় দলগুলো বাদ পড়ছে। যেমন আপনি যদি দেখেন, এখন কিন্তু পেন্ডুলামের মতো ঝুলছে ইংল্যান্ডের যে ভাগ্য, সেটি আজকেও বৃষ্টি হচ্ছে। নামিবিয়ার সাথে ম্যাচ ছিল, তো এই ম্যাচ যদি কোনোভাবে ভেস্তে যায় তাহলে কিন্তু ইংল্যান্ডকেও ফেরত যেতে হবে। অ্যান্ড তারা কিন্তু দুর্দান্ত শুরু করেছিল, অ্যান্ড যদিও হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার সাথে, কিন্তু এরপরে তারা যে কামব্যাক করেছে, ওমানকে যেভাবে উড়িয়ে দিয়েছে, তারা কিন্তু বড় দলের মতোই কামব্যাক করেছে। অ্যান্ড আমরা যদি দেখি যে বৃষ্টির বাধার কারণে শ্রীলঙ্কাকেও বাদ পড়তে হয়েছে। আর পাকিস্তানের যে বাদ পড়া, এটি আসলে তারা খারাপ খেলেই বাদ গেছে, যদিও দুর্ভাগ্যজনকভাবে গতকালের যে ম্যাচটি ছিল এই ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় তাদের কপাল পুড়েছে। এখন দেখা যাক আগামীকাল তারা মানে সুন্দরভাবে শেষ করতে পারে কিনা। এখন পর্যন্ত যে দলগুলো কোয়ালিফাই করেছে আমরা একটু তাদেরকে দেখে নিতে চাই। কালকে কিন্তু আবার ক্রিকেট অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডেরও ম্যাচ আছে, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আপনার ইংল্যান্ডের কথা আমরা যেটি বলছিলাম, তবে এখন পর্যন্ত যে দলগুলো কোয়ালিফাই করেছে আমরা যদি সেই দলগুলোর কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখব যে বেশ কিছু চমক কিন্তু আছে। সেখানে যুক্তরাষ্ট্র আছে, প্রথমবার তারা খেলছে এবং তারা সেখানে কোয়ালিফাই করে ফেলেছে। তাদের দেশে খেলা হলেও আমরা কিন্তু আসলে হোম অ্যাডভান্টেজের কথা যদি নাও বলি, তারা কিন্তু ভালো খেলেছে। তারা পাকিস্তানকে যেভাবে হারিয়েছে সেটা কিন্তু মানুষ আশা করেনি, দর্শকরা আশা করেনি। এবং আমরা এখানে আফগানিস্তানকেও দেখছি, যদিও আফগানিস্তান সুপার 8-এ যাবে এটা কিন্তু অঘটন মনে হচ্ছে না, কারোই মনে হয়নি, কারণ টি-20 ফর্মেটটা তারা দীর্ঘদিন ধরেই অনেক ভালো খেলছে। বাকি নামগুলো কিন্তু বেশ পরিচিত। আমরা দক্ষিণ আফ্রিকার কথা যদি বলি, বেশ ভালো খেলে তারা এখানে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ তাদের কন্ডিশনে খুব ভালো খেলছে এবং টি-20 ফর্মেটের দুর্দান্ত একটা দল। ভারত অস্ট্রেলিয়া অনুমিতভাবেই উঠেছে, দুটো দল এখন পর্যন্ত এই লিস্টে নেই। আপনার কাছে কি মনে হয়, ইংল্যান্ড কি শেষ পর্যন্ত এখানে যেতে পারবে এবং সঙ্গী কারা হবে ডি2 গ্রুপ থেকে? এটি আসলে আমরা যদি ধরে নিই, অনুমিতভাবে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ কিন্তু যাচ্ছে। বাংলাদেশ যদি কোনো বড় ধরনের অঘটন না ঘটে, বাংলাদেশ যদি হেরেও যায় নেপালের কাছে, কিন্তু এরপরেও কিন্তু নেদারল্যান্ডকেও হারাতে হবে শ্রীলঙ্কাকে, এবং সেটিও অনেক বড় ব্যবধানে, কারণ বাংলাদেশের রান রেট কিন্তু এই ডি গ্রুপের মধ্যে সবচেয়ে ভালো। আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে +4 সামথিং আছে, যেটি কিন্তু নেদারল্যান্ড আছে মাইনাসে। তো দুটি ম্যাচের ইকুয়েশন মিলে হয়তো বা বাংলাদেশ যাচ্ছে, কিন্তু অষ্টম যে দলটি, সেই দলটি হবে চমক। যদি কোনোভাবে ইংল্যান্ড যদি বাদ পড়ে যায়, সেখানে কিন্তু স্কটল্যান্ড উঠে যাচ্ছে। আর আমরা যদি গ্রুপ বি এর পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছি, এখানে আপনি দেখুন, অস্ট্রেলিয়া এখন পর্যন্ত সবগুলো ম্যাচে তারা জয় পেয়েছে, স্কটল্যান্ড দুটো ম্যাচে জয় পেয়েছে, একটি পরিত্যক্ত হয়েছে। তাদের কপাল খুবই ভালো, তারা ইংল্যান্ডের এগেনস্টে যে ম্যাচটাতে তাদের হারার কথা ছিল সেই ম্যাচটিতে তারা কিন্তু পয়েন্ট পেয়ে গিয়েছে একটি। ইংল্যান্ড দুর্ভাগ্যজনকভাবে তারা স্কটল্যান্ডের কাছে পয়েন্ট হারিয়েছে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে তারা ম্যাচটা হেরে গেছে। নামিবিয়ার কথা আমরা বলছি, তবে নামিবিয়া এবং ওমান এরই মধ্যে ছিটকে গেছে। আমরা বাকি যে তিনটি দল আছে তাদের মধ্যেই কম্পিটিশনটা চলছে। এর মধ্যে আমরা যে রান রেটটার কথা বলছি, বেসিক্যালি আপনার যদি আজকে ইংল্যান্ডের ম্যাচটা শেষ পর্যন্ত নামিবিয়ার সঙ্গে হয়, ইংল্যান্ড যদি সেখানে জিতে যায় তাহলে তাদের 5 পয়েন্ট হয়, এবং রান রেট যেটি আছে তাদের এখন পর্যন্ত আমরা যে রান রেটটা দেখতে পাচ্ছি সেটি কিন্তু স্কটল্যান্ডের চেয়ে বেশি। তার মানে হচ্ছে ইংল্যান্ড যদি নামিবিয়াকে ম্যাচটা যদি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ভালো চান্স আছে পরের রাউন্ডে যাওয়ার। স্কটল্যান্ড কালকে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলবে এবং আমরা যদি কাগজ কলমের কথা বলি, সেখানে তো অস্ট্রেলিয়া অবশ্যই স্কটল্যান্ড অবশ্যই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার মতো দল নয়। সেক্ষেত্রে আসলে তাদের জন্য কিন্তু চান্সটা অনেকটাই কমে যাবে। তবে এখানে বৃষ্টি কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। আপনি যদি আজকের ম্যাচের বৃষ্টির আপডেটটা দেন এবং কালকের ম্যাচে বৃষ্টি হতে পারে কিনা যদি আমাদেরকে জানান। আজকের ম্যাচ এই গ্রুপের কিন্তু পুরোটাই নির্ভর করছে বৃষ্টির উপরে। আসলে আমরা যদি খোলা চোখে দেখি যে ওমানের সাথে ইংল্যান্ড যেভাবে কামব্যাক করেছে বা যেভাবে উড়িয়ে দিয়েছে,
নামিবিয়ার সাথেও হয়তো বা খুব বেশি তফাৎ হবে এরকম আশা করার কোনো সুযোগ নেই। তবে আমরা যদি বলি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ম্যাচের কথা, স্কটল্যান্ড যেভাবে শুরু করেছিল তারা কিন্তু আসলে কোনোভাবেই মনে হয়নি যে তারা কোনো ছোট দল বা অ্যাসোসিয়েট টিম। তারা দারুণ শুরু করেছে ইংল্যান্ডের সঙ্গে, তারা প্রথম ম্যাচে যেভাবে শুরু করেছিল, আমি এটি বলছিলাম যে যেভাবে শুরু করেছে এবং তারা ইংল্যান্ডের বোলারদেরকে কোনো সুযোগই দেয়নি এবং পাওয়ার প্লেটিকেও দারুণভাবে কাজে লাগিয়েছে এবং আসলে 90 রান করেছিল তারা বিনা উইকেটে, যদ্দূর আমার মনে পড়ে 10 ওভার খেলা 91 রান করেছিল, রাইট, বিনা উইকেটে, রাইট। আর আমরা যদি বৃষ্টি বাধার যে বিষয়টি, এটা আসলে আগামীকালের ম্যাচে এটি যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রেও যে অস্ট্রেলিয়া হেসে খেলে স্কটল্যান্ড এখন যে ম্যাচে কি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে এখন পর্যন্ত? আপনাদের আপডেট কি? কিছু সম্ভাবনা আছে, 65% এর মতো সম্ভাবনা আছে যে ম্যাচের সময় বৃষ্টি হবে। আর যদি নাও হয়ে থাকে সেক্ষেত্রেও যে স্কটল্যান্ডকে খুব হেসে খেলে হারিয়ে দিবে আমার কাছে খুব এমনটি মনে হয় না, কারণ রান রেটের যে হিসেবটা আমরা দেখছিলাম, রান রেটের সেই হিসেবটাতে কিন্তু স্কটল্যান্ড অনেক পিছিয়ে। যদি স্কটল্যান্ড সৌভাগ্যক্রমে কালকে বৃষ্টির মুখে যদি একটা পয়েন্ট তারা পেয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা কোয়ালিফাই করছে কোনো সন্দেহ ছাড়াই। যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা যদি ম্যাচ জিতেও সেক্ষেত্রে ম্যাচটা তাদের কিন্তু ম্যাচ তো জিতলেই তারা অবশ্যই তারা সরাসরি কোয়ালিফাই করছে। আর যদি ম্যাচ না জিতে সেক্ষেত্রে ইংল্যান্ড যদি জিতে যায় সেক্ষেত্রে ইংল্যান্ডই কোয়ালিফাই করবে নিশ্চিতভাবে, কারণ রান রেটে তারা ইংল্যান্ড কিন্তু স্কটল্যান্ডের চেয়ে অনেকটা এগিয়ে আছে। আমরা গ্রুপ ডি নিয়ে একটু কথা বলতে চাই। দক্ষিণ আফ্রিকা এখানে সবগুলো ম্যাচ খেলে ফেলেছে এবং তারা সবগুলো ম্যাচ জিতেও নিয়েছে। বাংলাদেশ একটা মজার ব্যাপার বলি, বাংলাদেশ 3টা ম্যাচের মধ্যে একটা হেরেছে, 2টা ম্যাচ জিতেছে, কিন্তু দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ কিন্তু নেট রান রেটে অনেকটা এগিয়ে আছে। যদি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সেই ক্লোজ ম্যাচটাতে বাংলাদেশ না হারতো তাহলে কিন্তু, যদিও এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কোনো ব্যাপার নেই, তারপরেও বাংলাদেশ কিন্তু দক্ষিণ আফ্রিকার উপরে থাকতো। অর্থাৎ এই যে আমরা টেবিলটা করেছি এখানে কিন্তু বাংলাদেশের নামটা উপরে থাকতো, রাইট? জি, সেটি তো অবশ্যই। আসলে মনস্তাত্ত্বিকভাবেও কিন্তু এগিয়ে থাকতো যে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। আমাদের যদিও গ্রুপ চ্যাম্পিয়নের কোনো অ্যাডভান্টেজ আছে বিষয়টি এরকম নেই। যখন শিডিউল ঘোষণা করা হয়েছে সেই সময় থেকেই বাংলাদেশ বা শ্রীলঙ্কা যেই কোয়ালিফাই করবে সে কিন্তু D2 হিসেবেই কিন্তু কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে একটু মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকতো যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আমরা সবগুলো ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার মতো একটা দলকে হারিয়ে আমরা সুপার 8-এ যাচ্ছি, তখন কনফিডেন্স লেভেলটাও নিশ্চয়ই অন্যরকম থাকবে। জি অবশ্যই, কারণ আমাদের কিন্তু ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হবে। আমরা যদি সুপার 8-এর কথা হিসাব করি সেক্ষেত্রে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ খেলতে হবে বড় দলের সাথে, একটি ইন্ডিয়া আর একটি অস্ট্রেলিয়া। তো যদি আমরা দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে পরের রাউন্ডে যেতে পারতাম সেক্ষেত্রে এটি মোরালি অনেক বুস্টেড আপ থাকতো টিম, যে আমরা বড় টিমকে হারিয়েছি এবং আমরা হারাতে পারি। কারণ দেখুন শ্রীলঙ্কাকে আমরা হারাবো এটি কিন্তু অনুমিত ছিল, হয়তোবা অনেক সময়গুলোতে শ্রীলঙ্কার সঙ্গে আমরা অনেক ভালো খেলছিলাম। জি, স্বাভাবিকভাবে আমরা শ্রীলঙ্কার সাথে ভালো খেলি। আর নেদারল্যান্ডের কাছে আসলে অঘটন ছাড়া যে আমরা হেরে যাব বা নেপালের কাছে হেরে যাব, আমরা হয়তোবা মন খারাপ করে বা কষ্ট পেয়ে অনেক কিছুই বলি যে আমরা হেরে যাব, কিন্তু আসলে বাস্তবিক অর্থে আমরা কিন্তু মন থেকেই বিশ্বাস করি যে বাংলাদেশ এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে এবং সেটি অবশ্যই শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকা যে কোনো একটি দলকে হারিয়েই। আর নেদারল্যান্ড এবং নেপালের সাথে আমরা অনুমিতভাবে জিতবো, এটি আমরা কিন্তু সবসময় আশা ছিল। এই গ্রুপের যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি করে ম্যাচ খেলেছে নেপাল, বাংলাদেশ এবং নেদারল্যান্ডসও, এবং সেখানে বাংলাদেশের জন্য কিছুটা যদি মানে আমরা যদি শঙ্কার কথা বলি সেটা হচ্ছে নেদারল্যান্ডসের একটা সম্ভাবনা কিন্তু এখানে আছে, তবে সেই সম্ভাবনাটা খুবই কম, কারণ তাদের নেট রান রেট অনেক পেছনে, তারা নেট রান রেটে, এবং তাদেরকে পরের ম্যাচটাতে জিততেই হবে শ্রীলঙ্কার এগেনস্টে। এবং সেটি শুধু জিতলেই হবে না, অনেক বড় ব্যবধানে জিততে হবে কিন্তু। এবং যেটি আমরা যদি একটু পেছনে ফিরে যাই যে ওয়ার্ল্ড কাপের যে ওয়ার্ম আপ ম্যাচ ছিল সেখানে নেদারল্যান্ড কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়েছিল, কিন্তু এর মানে না যে হয়তোবা শ্রীলঙ্কা কিছুটা খারাপ ফর্মে থাকলেও নেদারল্যান্ড অনেক সহজে অনেক বড় ব্যবধান হারিয়ে ফেলবে। কাগজ কলমের কথা বলছি আর কি। কাগজে কলমে তো অনেক কিছু পসিবল, কিন্তু সেই ক্ষেত্রে নেদারল্যান্ড যদি হারিয়েও দেয় শ্রীলঙ্কাকে সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশকে হারতে হবে নেপালের কাছে, এবং সেটিও ছোট ব্যবধানে হলে হবে না, অনেক বড় ব্যবধানে হতে হবে। দুটো অঘটন ঘটতে হবে এই গ্রুপটাতে, দুটো অঘটন ঘটতে হবে। একটা হচ্ছে বাংলাদেশকে নেপালের কাছে হারতে হবে এবং বড় ব্যবধানে হারতে হবে, এবং নেদারল্যান্ডসকে শ্রীলঙ্কাকে হারাতে হবে, সেটাও অনেক বড় ব্যবধানে। তার মানে আমরা কিন্তু ধরে নিতে পারি বাংলাদেশ দল সুপার 8-এ অনেকটাই পা দিয়ে রেখেছে, এবং সেটাই আমাদের ক্রিকেটের জন্য মনে হয় এই সময়ে সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাপার। জি অবশ্যই, আমরা 2007 সালে যখন T20 বিশ্বকাপ লঞ্চ হয়েছে সেই সময় কিন্তু বলেছিল যে ছোট দলগুলোর জন্য, আমরা তখনও ছোট দল হিসেবে কাউন্টেড হতাম, ছোট দলগুলোর জন্য এই বিশ্বকাপ এই ফরম্যাটটি খুব
গ্রহণযোগ্য হবে বা খুব ভালো করতে পারবে। এবং শুরুর ম্যাচেই কিন্তু আমরা চমক দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে হারিয়ে। সেই সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত টিম ছিল, গেইল তখন মারাত্মক, তখন ওদের টিমটাই আসলে একদম টি-20 জন্য পারফেক্ট একটা টিম ছিল। জি, তখন থেকেই তো উইন্ডিজ টি-20 জন্য পারফেক্ট টিম, তাদেরকে আমরা হারিয়ে চমক দেখে পরের রাউন্ডে গিয়েছিলাম। কিন্তু এরপর থেকে আমরা যে নিজেদেরকে হারিয়ে খুঁজছি, এখন পর্যন্ত প্রায় 2 দশক হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু আমরা নিজেদেরকে খুঁজে পাইনি পরের রাউন্ডে। প্রত্যেকবারই আমরা অনেক আশা নিয়ে যাই যে আমরা পরের রাউন্ড খেলবো বা সেমিফাইনাল খেলবো, কিন্তু প্রত্যেকবারই আশায় ঘুরে বালি পড়ে। আর কিন্তু আপনি যেটি বলছিলেন শুরুতেই যে ছোট দলের জন্য টি-20 ফরম্যাটটা অনেক ভালো হবে বা ইফেক্টিভ হবে, এবং সেটারই কিন্তু প্রথমবারই বাংলাদেশ প্রমাণ দেখিয়েছিল, এবার কিন্তু আফগানিস্তান এটা দেখিয়েছে এবং স্কটল্যান্ডও কিন্তু সেই পথেই হাঁটছে। আমার কাছে মনে হয় যারা বিশেষজ্ঞরা যারা বলতেন যে মিনোজ দলগুলোর জন্য টি-20 ফরম্যাটটা ভালো কিছু নিয়ে আসতে পারে বা ভালো করার সুযোগ করে দিতে পারে, আমার কাছে মনে হয় তারা সঠিক কথাটাই বলেছিলেন। আমরা আপনার কাছে আবারও ফিরবো ছোট্ট একটা বিরতির পর। 20 মিনিটে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন 20-20। পান্থ, আমরা কথা বলছি বিশ্বকাপ নিয়েই, আমরা কথা বলছি। বিশ্বকাপে আজকে আরেকটি ম্যাচ ছিল, ভারতের খেলা ছিল কানাডার সঙ্গে, এবং সেই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। যদিও এই ম্যাচ পরিত্যক্ত হওয়াতে খুব বেশি কিছু হয়নি, দর্শকরা একটা ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়েছেন। এবং আপনি যেটি শুরুতেই বলছিলেন যে আসলে বৃষ্টির কারণে খেলা না হলে যেটি হয় যে দুটো দলও নিশ্চয়ই বিরক্ত হয়। যারা পয়েন্ট পায় একটা এবং সেটি তাদের জন্য উপকারে আসে তারা হয়তো খুশি হয়, এছাড়া সবাই বিরক্ত হয়, যারা দর্শকরা আছেন তারাও বিরক্ত হয়। তারপরেও ওভারঅল আমরা ইন্ডিয়ান টিমটা নিয়ে একটু আলোচনা করার সুযোগ আছে, যেহেতু তারা অলরেডি সুপার 8-এ পা দিয়ে ফেলেছে এবং সেখানে বাংলাদেশের সঙ্গেও তাদের খেলা আছে। এই ইন্ডিয়াকে এখন পর্যন্ত বিশ্বকাপে কেমন দেখলেন? ইন্ডিয়া বরাবরই ফেভারিট টিম, তারা শুরুটাও করেছে ফেভারিট হিসেবে। যদিও তাদের যদি একটু আশঙ্কার জায়গা থাকে, সেটি কিন্তু বিরাট কোহলির রিসেন্ট ফর্ম। এবং আজকে যে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, এখানে হয়তোবা ইন্ডিয়া সবচেয়ে বেশি হতাশ হয়েছে যে তারা হয়তোবা এভাবে প্ল্যানিং করেছিল বিরাট কোহলির রানে ফেরার একটা সুযোগ। কারণ আগের 3 ম্যাচ তারা খেলেছে নিউ ইয়র্কে, সেটির উইকেট নিয়ে কিন্তু প্রত্যেকটি দলেরই একটি অনেক বড় ধরনের অভিযোগ ছিল যে উইকেট ভালো না। কারণ রিসেন্টলি ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু আইপিএল খেলে এসেছে, বিরাট কোহলি রানের মধ্যে ছিলেন এবং সেটি কিন্তু খুব ভালো ব্যাটিং ট্র্যাক বা স্পোর্টিং ট্র্যাকে খেলে এসেছেন। কিন্তু নিউ ইয়র্কের যে মিস্ট্রিয়াস উইকেট ছিল, অনেকে তো এই নিউ ইয়র্কের উইকেটকে মিরপুরের সাথেও তুলনা করছেন। তো সেখানে কিন্তু মিরপুরের উইকেটেও বা নিউ ইয়র্কের উইকেটেই হোক, যেখানেই হোক 3 ম্যাচে 5 রান করবেন বিরাট কোহলি, এটা কি মানা যায়? এটি আসলে দর্শক হিসেবে মানা খুব কষ্টের, এবং সেটি যদি ইন্ডিয়ান টিম বা ইন্ডিয়ান টিমের পার সমর্থক হন, তাদের জন্য আরও বেশি হতাশাজনক। কারণ ক্রিকেটের সমর্থক যারা, তাদের জন্যই হতাশাজনক। কারণ আমরা বিরাট কোহলিকে গত 1.5 যুগ 2 যুগ ধরে যারা দেখছেন, তারা কিন্তু কোহলিকে কখনো এভাবে দেখেননি। আমি বলছি না যে বিরাট কোহলি তো অনেকদিন ধরে অফ ফর্মে, এমন না, জাস্ট 3টা ম্যাচ খেললো, তার আগেই তো আইপিএলে রানের বন্যা ছুটিয়েছেন। কিন্তু তারপরও বিরাট কোহলি কোনো একটা মাঠে শুধুমাত্র উইকেটের কারণে রান করতে পারবেন না, এটা মানা খুব কঠিন। কারণ বিশ্বের সবগুলো মাঠে কিন্তু তিনি এর মধ্যে রান করে এসেছেন। হ্যাঁ, এটি অবশ্যই দুঃখজনক। যদি আমি সাধারণ দর্শক হিসেবেও বলি, এটি আসলে দুঃখজনক যে বিরাট কোহলির মতো একজন ব্যাটসম্যান তিনি রান পাচ্ছে না বা রানের মধ্যে নেই। এবং আইপিএলের আগেও তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল ইন্ডিয়ান মিডিয়াতে, যে তাকে বাদ দেওয়া যায় কিনা বা বাদ দেওয়া উচিত। টি-20 বিশ্বকাপ থেকে তাকে ড্রপ করার একটা ভালো একটা তৈরি হয়েছিল, এটা আপনার গুঞ্জন উঠেছিল যে বিরাট কোহলিকে ছাড়াই তারা ওয়ার্ল্ড কাপে যাবে, কিন্তু আইপিএলে তিনি যেভাবে রান করেছিলেন তাকে বাদ দেওয়ার কোনো অপশনই ছিল না তাদের হাতে। জি, এটি অবশ্যই। এবং তার আগে কিন্তু রোহিত শর্মা, তাদের দলীয় যে অধিনায়ক, সে কিন্তু বিরাট কোহলিকে দারুণ সাপোর্ট দিয়েছেন। যে তিনি বলেছেন যে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকে বাদ রেখে স্কোয়াড ঘোষণা করার কথা তারা চিন্তাও করতে পারেন না। এটি কিন্তু একজন প্লেয়ারের জন্য অনেক বড় বুস্ট আপ যে আমার ক্যাপ্টেন আমার পেছনে আছেন। তো এরপরে কিন্তু আইপিএল শুরু হলো এবং যথারীতি বিরাট কোহলি কিন্তু রানের ফোয়ারা ছোটালেন। এখন দেখার বিষয় যে ওয়েস্ট ইন্ডিজে যেহেতু বিশ্বকাপ শিফট হয়েছে, বাকি সবগুলো ম্যাচ আমরা উইন্ডিজে দেখতে পাবো। এই মাঠগুলো কিন্তু বিরাট কোহলির কাছে খুব পরিচিত এবং এই ওয়েদার কন্ডিশন সব কিছুই বিরাট কোহলির অনুকূলেই থাকবে। তো এখানে হয়তো বা বিরাট রোহিত যে ওপেনিং পার্টনারশিপ, দারুণ কিছু আমরা দেখতে পাবো। রাইট, আপনি রোহিতের কথা বলছিলেন, রোহিত শর্মাও কিন্তু খুব বেশি রান করতে পারেননি, যদিও আমরা দেখেছি নিউ ইয়র্কের পিচে প্রথম ম্যাচে তিনি 50 করেছিলেন, পরের 2টো ম্যাচে তিনি রান পাননি। আরেকটা ব্যাপার হচ্ছে আজকের ম্যাচটার দিকে আমি ব্যক্তিগতভাবে তাকিয়েছিলাম এই কারণে যে প্রথম 3টি ম্যাচই ভারত খেলেছিল নিউ ইয়র্কে, আজকের ম্যাচটা তাদের নিউ ইয়র্কে ছিল না, ফ্লোরিডার একটা মাঠে ছিল। আমরা
ওখানে কিন্তু আমরা রান দেখেছি, ওই উইকেটে যে কটি ম্যাচ হয়েছে সেখানে আমরা রান দেখেছি, বা এত কম রান হয়নি অ্যাটলিস্ট নিউ ইয়র্কের মাঠে যেভাবে রান হয়েছে। তো আমরা ভাবছিলাম যে আজকে ভারতের হয়তো চিরচেনা যে রূপটা ছিল সেটি আমরা দেখতে পাবো। জি, এটি আসলে সবাই অপেক্ষা করছিল, এবং যেটি বলছিলাম যে বিরাট কোহলি রানে ফেরা, এটির জন্য হয়তো বা অপেক্ষা করছিলেন সবাই, যে পরিচিত কন্ডিশন সেখানে আমরা যেতে পারবো, এবং বিরাট কোহলি কিন্তু ব্যাক করবে, রান করেই আবার ট্র্যাকে ফিরবে, এবং সুপার 8-এ তারা দারুণ কনফিডেন্স নিয়ে যাবে যে তাদের বেস্ট ব্যাটসম্যান তারা রানে ফিরেছে এবং ওপেনিং পেয়ার নিয়ে তাদের কোনো সমস্যা নেই। রাইট, তবে পান্থ আমি আশা করব বিরাট কোহলি আরও কয়েকদিন অফ ফর্মে থাকবেন, কারণ বাংলাদেশের সঙ্গে যেহেতু সুপার 8-এ তাদের খেলা হবে, এবং আমি নিশ্চয়ই চাইবো না যে ভারতের সেরা ব্যাটসম্যান বাংলাদেশের ম্যাচের আগে ফর্মে চলে আসুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। শেষ করছি 20 কোটির আজকের আয়োজন।